আবার সুযোগ পায় একই কাজ করলেন, আবারও আসলেন 24 সালের নির্বাচনের আগে দিয়ে। যখন দেখছে এবার তো নির্বাচনের আগেই মোটামুটি কনফার্ম হয়ে গেছিল যে এবারও নৌকার মাঝি শেখ হাসিনা ওই জিল্লুল হাকিম সাহেবকেই বেছে নিবেন রাজবাড়ী 2 আসনের জন্য। আসলেন, আবারও বললেন ভুলে গেছে। ঠিক আছে, আমরা বললাম যে থাকেন, ইলেকশন করেন, সমস্যা নেই। একবারের জন্য কি আমরা ওনাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোন আচরণ করছি, দেখাইছি? কোন প্রতিশোধ নিছি? প্রতিশোধ যদি নিতাম, একবারের জন্য নিতাম, তাইলে উনারা এবং উনাদের পিছনে যে কয়জন গুটি কয় লোক দৌড়াইতেছে উনারা বুঝতো যে অন্যায় করলে তার শাস্তি পাইতে হয়। ভুল ওই জায়গায় করছি, ভুল আর করব না। শাস্তি যা দেওয়ার দেশের প্রশাসন আছে, সরকার আছে, উনারাই দিবেন। কিন্তু আমরা উনাদের জন্য আমাদের দরজা বন্ধ করে দিব চিরতরে, ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি। কিন্তু আপনাদেরকে 8 তারিখের ভোট, এই ভোট আপনাদেরকে প্রদান করতে হবে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থনে আমাদেরকে যে ভালোবাসা দিচ্ছেন, আপনাদের বিপুল ভোট পেয়ে আপনাদের নেতা জিল্লুল হাকিম সাহেব যে এমপি হয়ে মন্ত্রী হয়েছেন, উপর আলম মালিকের রহমত, শেখ হাসিনার বদান্যতা, আমাদেরকে যেভাবে সম্মানিত করেছেন, এই পাংশা, কালোখালী, রাজবাড়ী, এই বালিয়াকান্দি উপজেলার মানুষকে, রাজবাড়ী 2 আসনের মানুষকে, আমরা সেটার জন্য, এই কথা বললে আবার ভুল হয়ে যেতে পারে, এই কথা বললে আবার কালকে পত্রিকায় আসতে পারে। ভাই, মন্ত্রীর ক্ষমতা, এই কথা বললে মন্ত্রীর ক্ষমতা তো অনেক নাকি, তুমি নাইলে না বুঝো, কিন্তু মন্ত্রীর ক্ষমতা তো অনেক, এই কথা বললে দোষ হয়ে যেতে পারে। আমি কি বলছি, এখন মন্ত্রীর ক্ষমতা অনেক, কিন্তু এই ক্ষমতার সঙ্গে অনেক দায়িত্ববোধও আসে এবং এই ক্ষমতার সঙ্গে আরো নতজানু হইতে হয়। আমরা আপনাদের মতো না, আমাদেরকে আরো এমন ভাবে চলতে হবে যাতে করে মানুষের মনে দুঃখ না দেয়া হয়, 10টা মানুষ দুঃখ না পায়। এই জন্যই দায়িত্ববোধের জায়গাটা আমাদের কাছে রেখে ক্ষমতাটা আপনাদের কাছে দিয়ে দিলাম। আপনারা ভোট দিয়ে সিদ্ধান্ত নিবেন, কিন্তু এই ভোট, এই যে সিদ্ধান্ত নিবেন, এর খেসারতও আপনাদের দিতে হবে। আপনারা যদি ওই দুষ্কৃতকারীদের আবার নির্বাচিত করেন, তাহলে সেটার খেসারত আপনাদের দিতে হবে। চাচা যেটা বললো, বাজার দখল হয়ে যাবে, 2 ভাইয়ের মধ্যে কার্যা, সালিশ মীমাংসার নামে জমি দখল হয়ে যাবে। কোন ভদ্রলোক যাইতেছেন রাস্তা দিয়ে, পছন্দ হইল না, কলার ধরে ঘাড়গুনানি দেওয়া হয়ে যাবে। আপনাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে ঠিক মতো যাইতে পারবে না। প্রচুর ছেলে মাইর খাইছে। এই কয়েকদিন আগেও উজ্জ্বল নামে কাঞ্চনপুরের একটা অটো ড্রাইভার, ওনার এক ভাতিজা গুমবাং করে মোটরসাইকেল চালায় যাইতেছিল, লাগছে, সামনের গ্লাস ভেঙে গেছে। সে শুধু বের হয়ে জিজ্ঞেস করছে, ভাই এত এইভাবে মোটরসাইকেল চালাইতেছো কেন? মায়েরে, আমি কালকে যশাই সমসপুরে মিটিং করতেছিলাম, তখন এই কথা বলতেছিলাম, যখন একদম সামনের সারিতে একজন মুরব্বী বসেছিল, বলল হ্যাঁ আমি ওইখানে ছিলাম, আমি ওই ছেলের পরে মাথায় পানি ঢালছিলাম, পানি খাওয়াইছিলাম, ঘটনা সত্য। তাই বললাম তারপর কি হলো? তারপর আর কি হলো বাবা, ওরা তো কোনো দোষ করে নাই, ওরা ঠিকই করছে, দোষ তো আমরা করি। এই কথাগুলো তুলে ধরতেছি, আমার দোষ হয়ে যেতেছে। এই পরিস্থিতি আবার যদি ফেরত আনতে চান, আপনারা ভোট দিতে পারেন, কিন্তু এটা ফলাফল আপনাদের ভোগ করতে হবে। আমরা এখন উপজেলা নির্বাচন, আমাদের না আসলেও হতো, মাত্র কয়েকদিন আগে আমাদেরকে ভোট দিচ্ছেন, আমাদের না আসলেও হতো। কারণ উপজেলা নির্বাচনের পরে যে উপজেলা, এই এখন যে অবস্থা বিরাজ করতেছে,
এই অবস্থায় যদি খোদা না খাস্তা আল্লাহ না করুক, যদিও হবে না, কিন্তু যদি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, এই অদূত মন্ডল সাহেব উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়, সে ঠিকই জিল্লুল হাকিমের কাছে বসে থাকবে, কারণ তার তো কাজ দরকার, তার পরিবারের সবার কাজ দরকার, ঠিকাদার। রাজনীতিতে তো তাদের ব্যবসা, রাজনীতি নেশা না, আমরা করি নেশার তাগিদে। এই পান্নানপুরে যে ব্রিজ হইতেছে একটা, জানেন তো, ওখানে ওনাদের এই অদূত মন্ডল সাহেবের ছোট ভাই ইদ্রিস মন্ডল সাহেব এই একটা নিছিল, কি বলে, এই ওইটা ঠিকাদার হলো ইদ্রিস মন্ডল সাহেব। ওইখানে একটা লক্ষ্মীপুরের একজন মিস্ত্রির সঙ্গে সে নাকি ঢালাইয়ের কাজের চুক্তি করছিল 25 লক্ষ টাকায়, কাজ শুরুর আগে 14 লাখ টাকা দিয়েছিল। ঢালাইয়ের সময় উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবের উপস্থিতিতে ওই ভদ্রলোক ঢালাইটা অ্যাজ পার শিডিউল দিছিল। বাই টেন্ডার পায়ে আপনি তো চুক্তি করছেন ওই অনুযায়ী কাজ করার জন্য, ওই লাভ রাখে, তো সেইখানে ওই অনুযায়ী কাজ করলে ওই লোকরে যায় বেধড়ক পিটানি, দৌড়ায় এক বাসায় ঢুকছে, ওই বাসার থেকে বাইর করে পিটানিও দিছে, বাকি 11 লাখ টাকাও দেয় নাই। এখন আরো দাবি করতেছে নাকি 30 লাখ টাকা নাকি তার ক্ষতি হয়েছে, সে ক্ষতিপূরণ দিতে হবে। এরকম আরো অনেক কাহিনী আপনাদেরও জানা। যদি এগুলো মিথ্যা হয় ভাই প্রমাণ করুক, আমারে উঠানোর দরকার কি? আমি কি হুমকি দামকি দিছি? আমি শুধু একটা কথা বলছি যে ওনাদের মাথায় এইটুক বুদ্ধি নাই, এইটুক ওনারা চিন্তা শক্তি হারায় ফেলাইছে যে আগে উপজেলা নির্বাচনের সময় এই ওহাব চাচাই ওনার এক বক্তব্যে বলছিল অদূত মন্ডল সাহেবের অনেক সেন্টারে কোনো এজেন্ট ছিল না, তারপরও ভোট পেয়ে গেছে। কাদের জন্য? এই যুব সমাজের জন্য। তখন এমপি সাহেব এক প্রার্থীর পক্ষে ছিলেন, এই পুরো আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা বসে আছে ওনারা ছিলেন। আমরা আমাদের এই পিতৃতুল্য এবং ফাদার সংগঠনের বিরুদ্ধে চুপচাপ বসেছিলাম, খালি চুপচাপ বসেছিলাম, এবং কেউ জিদের বসে। কারণ ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলেদের উপর তখন কয়েক জায়গায় হামলা হয়ে গেছিল। এই যে জালাল বিশ্বাসও তখন ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিল, এবং তখন সে ছিল যুবলীগের পক্ষ থেকে, তার অফিস পুরানো হয়েছিল। তো ওই অনুরাগের বশবর্তী হয়ে বেশ কিছু জন ওনাদের ইলেকশন করছিল, ওই জন্য এজেন্ট নাই, তারপরে ভোট পাইছিল। তো সেইখানে এখন ওই এমপি সাহেব এখন মন্ত্রী হয়ে গেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের সবাই এক হয়ে গেছে। এটা একটা বিরাট বড় শক্তি, এইটা শেখ হাসিনার শক্তি। শেখ হাসিনার মনোনীত লোক এই রাজবাড়ী 2 আসনের জন্য জিল্লুল হাকিম ওনার শক্তি। এই কথাগুলো বলাতে কি আমি কোনো ক্ষমতা জাহির করতেছি? আমি কি কোনো ক্ষমতা দেখাইতেছি? এটা কি মিথ্যা কথা বলতেছি? অথচ ওনারা সন্ত্রাসী আইনে সন্ত্রাস করার তাল করতেছে, ওনারা বিভিন্ন নাটক তৈরির চেষ্টা করতেছে মাঠে, কারণ ওনারা দেখতেছে হ্যাঁ আস্তে আস্তে পিছলায় যাইতেছে। আমরা তো ভাই যদি ক্ষমতা দেখাইতাম, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কইতেছি, আপনাদের যে দোয়া সমর্থন আছে, আপনাদের যে ভালোবাসা আছে, আমাদের যে পরিমাণ কর্মী আছে, যদি ক্ষমতাই দেখাইতাম 2 দিনও তো মাঠে টিকতেন না। 2 দিনও মাঠে টিকতেন না। ক্ষমতা আপনারা দেখান, আপনারা ওই জন্য মানে কি বলবো, যেইভাবে মানুষের সঙ্গে ক্ষমতা দেখান, এখন বুঝতেছেন যে যে কোনো সময় আপনাদের বিরুদ্ধে যেভাবে মানুষ জাগে উঠতেছে, এতে নির্বাচনী মাঠ ধরে রাখা তো দূরের কথা, মানুষের কাছে ভোট চাওয়া আপনাদের জন্য দূর হয়ে যেতেছে। এই জন্য এখন আমারে টার্গেট করছেন। আমি ভাই কেউ না, আমার কথা লোক উঠে নাই,
ইনারা সব জিল্লুল হাকিমের ভাই ব্রাদার, এরা সব আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মী। কিন্তু আমি থাকি বা না থাকি, ইনারা ঠিকই মাঠে থাকবেন। একবার যখন উঠে আসছেন, আমি থাকি না থাকি, ওনারা ঠিকই, আমি থাকলে আরো কারো হাতে পায়ে ধরে পিঠ চাপটায় ঠান্ডা রাখতে পারবো, নাইলে মাঠের কি অবস্থা হবে আপনারা টের পাবেন। অনেক হিসাব আছে, অনেক হিসাব আছে। আপনারা সেই হিসাবের খাতা খুলতেছেন, হিসাব একটাও বাকি থাকবে না। আমারে মাঠের থেকে উঠান, হিসাবে একটাও বাকি থাকবে না। এবং ওনারা যদি কোনো ধরনের মাঠে অরাজকতা তৈরি করার চেষ্টা করে, প্রশাসন তো আছেই, প্রশাসন তো তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার নিবেই। আমরাও প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করব ইনশাআল্লাহ। নিয়মের মধ্যে থাকে যা যা করার দরকার করবো ইনশাআল্লাহ। নিয়মের বাইরে যায় কিছু করব না। নিয়মের মধ্যে থাকে, আমরা যদি মাঠে থাকি, আমরা যদি সেইভাবে মাঠে নামি, এখনো আমরা শুধু জায়গায় জায়গায় যে ভোট, আমরা ঘরে ঘরে যে ভোট চাইতেছি, জায়গায় জায়গায় নির্বাচনী জনসভা করতেছি। নির্বাচন কমিশন যেটুকু এখতিয়ার দিছে, ওই এখতিয়ারের মধ্যে থেকে যা করা করতেছি। এখনো পুরো শক্তি নিয়ে মাঠে নামিও নাই। কিন্তু যদি আমরা কোন ধরনের অরাজক পরিস্থিতি দেখি, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে যা যা করা দরকার আমরা করব ইনশাআল্লাহ। হিসাব করে কাজ করে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, ওনাদের ফিরিস্তি আর না শোনাই, আপনারা সবাই জানেন 8 তারিখে আপনারা সুচিন্তিত ভাবে ভোট দিয়ে, এবং আজকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, অঙ্গ সহযোগী মহিলা লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি অনুরোধ করব, আপনারা ঘরে ঘরে যায় ভোট চান, মানুষকে এগুলো বুঝান। আজকে এই এলাকার মানুষ, ওনাদেরকে বুঝান। রেলের ওই পারের মানুষ কিন্তু এদের দ্বারা ঘাড়ঘুরানি খায় না, ঘাড়ঘুরানি কিন্তু এই এলাকার মানুষরাই খায়। যে মিস্ত্রি সাহেব মাইর খাইছেন, উনি লক্ষ্মীপুরের মানুষ। যে অটো রিক্সাওয়ালা মাইর খাইছে, কাঞ্চনপুরের মানুষ। শুনবেন না কোনোদিন ওরা মৌরাটের কারো গায়ে হাত দিছে। কসমোডেলের কারো ধারে কাছে তো যাওয়ারও সুযোগ নাই। কলিমোহর মাছপাড়ার মানুষের ধারে কাছে যাওয়ার সুযোগ নাই। এই বাহাদুরপুরের মানুষ, হাবাসপুরের মানুষ, যশায়ের মানুষ, এই লক্ষ্মীপুর, এই উদয়পুর, এই দুর্লভদিয়ার, ঢেকিপাড়া, এই কয়েক ওয়ার্ডের মানুষ, যেহেতু এদের সঙ্গে বসবাস করতে হয়, এদের উপর দিয়ে আসা যাওয়া করতে হয়, এটারে ওরা পুঁজি করে জিম্মি করে রাখছে। আর কতদিন জিম্মি থাকবে? এখন তো এদের ভয় পাওয়ার সময় নাই। সিদ্ধান্ত আপনাদের হাতে। 8 তারিখে আপনারা সুচিন্তিত ভাবে মতামত দিবেন, যাতে করে আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই যেন শান্তিতে, নিরাপদে, সুখে, মান ইজ্জত নিয়ে, সম্মানের সঙ্গে, যে সুযোগটা আমাদের সামনে আল্লাহ দিচ্ছেন, বারবার আপনাদের মন্ত্রী, আপনাদের নেতা মন্ত্রী হবেন এমন কোনো গ্যারান্টি নেই। আমরা দোয়া করতে পারি যে সামনের বারও উনি যেন এমপি হন, মন্ত্রী হন, কিন্তু সবকিছু উপরওয়ালা মালিকের হাতে। আমিও এই যে আমার চাচারা যে বদান্যতা দেখাইতেছেন, বলতেছেন ভবিষ্যতের কান্ডারি, ভবিষ্যতের নেতা কে হবেন কেউ জানে না, এটা উপরওয়ালা মালিক ঠিক করে রাখছেন। তো এই মুহূর্তে যে সুযোগটা পাইছি হাতে, এইটাকে কাজে লাগানোর জন্য, উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার জন্য 8 তারিখের সিদ্ধান্ত অনেক জরুরি। সেই সিদ্ধান্তটা আপনারা সঠিক নেবেন, এইটাই আশা করি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবার সহায় হন। আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি, সব সময় এই জিনিসটা আওড়াই, এটা আমার মনে প্রচন্ড শক্তি দেয়। আমি যখন বিপদে ছিলাম, এই একটা আয়াত আমাকে প্রচন্ড মানসিক এবং শারীরিক ভাবে শক্তি দিছে। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার জন্য আমার মালিকই যথেষ্ট।
সেটাই বিশ্বাস করি। মালিক যা করবেন ভালোর জন্য করবেন।